নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আপনারা এতদিন আমাদের কণ্ঠস্বর শুনে এসেছেন বিভিন্ন গল্পের মাধ্যমে, কিন্তু আজ সামনে আসতে বাধ্য হচ্ছি, কারণ ইউটিউবের কিছু নতুন পলিসির জন্য। অত কথা নিয়ে আপনাদের কাজ নেই। যদি আমাদের এই ইন্ট্রো জায়গাটা বোরিং লাগে তাহলে স্বাচ্ছন্দ্যে কিন্তু স্কিপ করতে পারেন আসল গল্প শোনার জন্য। আর পুরো গল্পটাই কিন্তু আপনাদের হেডফোনে শোনার অনুরোধ রইল। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান কেমন লাগলো। তাহলে তাড়াতাড়ি কমেন্ট বক্সের বাক্সে হাই বাটনটা চাপুন আর লাইক করে শুনতে শুরু করুন আমাদের আজকের নিবেদন, শুধুমাত্র গল্পের আসরে। কিশোরীর মাসি একটি তাল বাগান কিনেছিলেন, কিন্তু রহস্যজনকভাবেই প্রতিদিন গাছ থেকে তাল কমে যেতে লাগে। কেই বা রাতের অন্ধকারে তাল বাগান থেকে তাল চুরি করে নিয়ে যায়। পাহারাদাররা কাকেই বা দেখে ভয় পালিয়ে যায়। তারানাথ তান্ত্রিক কি পারবেন এই সমস্যার সমাধান করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। গ্রামের এই দিকটায় যে কেউ আসে না সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, আর আমি নিতান্ত একটা প্রয়োজনে এই রাতে এখানে এসে পড়েছি। তবে এখনো পুরোপুরি রাত হয়ে আসেনি। সন্ধ্যের পর রাতের অন্ধকার সবেমাত্র নামতে শুরু করেছে। আমার কাছে কিন্তু কোনো আলো নেই, অন্ধকারে এই পথে হেঁটে চলেছি। তবে আকাশের চাঁদের সামান্য আলো থাকার জন্য খুব একটা অসুবিধে হচ্ছে না। আমি এক পা করে সামনের দিকে হেঁটে যাচ্ছি আর চারিদিকে ভালো করে লক্ষ্য করছি। একটা ব্যাপার কিন্তু আমি এখানে আসার পরেই বুঝতে পেরেছি। এই গোটা চারপাশটা মানব শূন্য। ডান দিকে একটা ঘর, এখনো স্পষ্ট চাঁদের আলো এসে ঘরের চারপাশ এবং ভাঙা মাটির দেওয়াল মোটামুটি দেখা যায়। একটা ঠান্ডা হাওয়া আমার মাথার উপর দিয়ে বয়ে চলেছে। আমার খালি পা সামনের পথের এপাশে ওপাশে ছোট ছোট ঘাস গজিয়ে উঠেছে। সেই ঘাসে পা পড়লে পায়ের তলাটা কেমন শিরশির হয়ে ওঠে, কারণ এদিকে বিকেলের দিকে শিশির পড়তে শুরু করে। শীতের সময়, এই সময় শিশির পড়া অনেকটা যেন বৃষ্টির মতো। বৃষ্টির জল ঘাসের ওপর পড়ে ঘাস যেমন ভিজে যায়, শিশিরেও ভিজে যায় ঠিক তেমনি। ঠান্ডা হাওয়ায় গোটা শরীর থরথর করে মাঝে মাঝে কেঁপে উঠছে। পায়ের তলায় ভেজা শিশির লেগে পায়ের তলাটা শিরশির করে উঠছে। কিন্তু আমায় সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর একটু এগিয়ে গেলেই আমার বাঁদিকে পড়বে সেই তাল গাছটা। তাল গাছের এক পাশ দিয়ে শুরু হয়েছে ধানের জমি। আজ অন্ধকারে চারপাশটা তাকালে যেন কালো ছবির মতো মনে হয়। পেছনের দিকে গ্রাম খানিকটা দূরে, সেখানে এখন আর কেউ জেগে আছে বলে মনে হয় না। শীতের রাতে গ্রামের লোকেরা বড্ড তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। তবে আমায় এমন এক শীতের রাতে এখানে আসতে হয়েছে। একবার সরসর শব্দ শুনে পেছনের দিকে ঘুরে তাকালাম। একটু দূরেই কোথায় যেন শিয়াল ডেকে উঠল। তাহলে কি আশপাশের ছোট জঙ্গলের মধ্যে শিয়াল এসে ঢুকেছে? এই সময় এদিকে মানুষ খুব একটা আসে না, তাই সেটাই স্বাভাবিক। শিয়ালের ডাক পেরিয়ে আরো কি একটা শব্দ যেন ভেসে এলো। ভালোভাবে কান পাততেই বুঝতে পারলাম সেটা হুতুম পেঁচার ডাক। তবে শীতকালে হুতুম পেঁচার ডাক আমি খুব একটা শুনিনি। তবে সেসব দিকে লক্ষ্য রাখলে হবে না, আমায় এগিয়ে যেতে হবে সেই তাল গাছটার দিকে। তাল গাছ থেকে যখন মাত্র কয়েক হাত দূরে, ঠিক তখনই তাল গাছের উপর থেকে সরসর করে কি যেন একটা নিচে পড়ল, যেন কয়েক পশলা বৃষ্টির জল ওপর থেকে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছিল। অন্ধকারের মধ্যে সেই তাল গাছের মাথার দিকে তাকিয়ে কিছুই কিন্তু দেখতে পেলাম না। সেটা দেখা সম্ভব নয়। সন্ধ্যের পর থেকে এতটা উঁচু তাল গাছের উপরে কি রয়েছে তা বোঝা যাবে না। চারপাশে যা কুয়াশা জমতে শুরু করেছে, সেই কুয়াশায় আশেপাশে কয়েক হাত দূরে ছাড়া আর কিছুই দেখা যায় না। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করে চলেছি। আর কয়েক পায়ে গিয়ে যেতেই গাছের ওপর থেকে কেউ একজন ক্ষীণ গলায় বলে উঠল,
কে রে ওখানে? এই রাতের বেলায় কে এসেছিস আমার গাছের নিচে? হ্যাঁ, দেব নাকি ঘাটটা মোটকে? এমন এক কথা এই গভীর রাতে একাকী ওই প্রান্তরে কোনো সাধারণ মানুষ শুনলে বোধহয় ভয় পেত। আর সেটাই স্বাভাবিক, কারণ সেই গলা শুনেই বোঝা যায় যে কথাগুলো বলেছে সে কোনোভাবেই মানুষ হতে পারে না। আমি কিন্তু সেই কথায় খুব একটা চিন্তিত হলাম না। আমার দেহ বন্ধন করা রয়েছে, আমায় স্পর্শ করার মতো ক্ষমতা কোনো সাধারণ প্রেতের নেই। তাই আরো একটু এগিয়ে গিয়ে সেই গাছের তলা থেকে দুহাত পিছিয়ে এসে দাঁড়িয়ে গাছের উপরের দিকে তাকিয়ে বললাম, কে আছিস? কে আছিস? গাছের উপর নেমে আয়, নেমে আয় বলছে। প্রথমে কিন্তু কিছুই শুনতে পেলাম না। ঠান্ডা হাওয়াটা যেন থমকে গিয়েছে। চারপাশের পরিবেশটা হঠাৎ করেই কেমন যেন ভারী মতো হয়ে এসেছে। তার গাছের ওপরের ডাল পাতায় যেন খচখচ শব্দ শুনতে পেলাম। একটা বিচ্ছিরি খ্যানখ্যানে হাসি ভেসে এলো আমার দিকে। শীতের রাতের সেই হাসিটা যেন চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো। অচিরেই আমি কিন্তু তখনও সেখানে দাঁড়িয়ে রইলাম, আর কিছুই বললাম না। আবার গাছের উপর থেকে সেই খ্যানখ্যানে গলায় কেউ বলে উঠল, আমার এখানে এসেছিস কেন? চলে যা, এখান থেকে চলে যা বলছি। চলে যাব বলে তো এখানে আসিনি আমি। তোকে এখান থেকে তাড়াবার ব্যবস্থা যে আমায় করতে হবে। তুই এখানে বসে থাকবি আর রাতের বেলায় গাছের তলা দিয়ে কেউ হেঁটে গেলে তাকে ভয় দেখাবি, সেটা তো হতে দেওয়া যায় না। তুই আটকাবি আমায়? তুই কি ভেবেছিস তুই সাধু বলে তোকে আমি ভয় পাবো? যা যা যা, ক্ষমতা থাকলে আমায় এখান থেকে তাড়িয়ে দেখা। তার এই সরাসরি আমায় আক্রমণ করার কথাটা শুনে মনের মধ্যে কেমন যেন রাগ চেপে গেল। তবে আজ আমি সেভাবে তৈরি হয়ে আসিনি। এই সমস্ত কার্যের জন্য সঠিক সময় এবং কিছু প্রক্রিয়া প্রয়োজন। সেগুলো না করে কাজ করা যায় না। তাই দুপা সামনের দিকে এগিয়ে এলাম। তারপর সেই তাল গাছের গায়ে ডান হাতের দুটো আঙুল পাশাপাশি রেখে একটা গোপন মন্ত্র উচ্চারণ করলাম। তারপর 3 বার বীজ মন্ত্র উচ্চারণ করে গাছের গায়ে একবার ফুঁ দিলাম। সেই জায়গায় ফুঁটা দিলাম যেখানে আমি দুটো আঙুল এতক্ষণ রেখেছিলাম। তারপর কিন্তু আর সেখানে অপেক্ষা করলাম না। পিছনের দিকে ঘুরিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে গেলাম গ্রামের দিকে। ফল কিন্তু অচিরেই হলো। হাসিটা প্রথমে বন্ধ হয়ে গেল, তারপর সেই তাল গাছের মাথার উপর ডালপালা ঝটপটানি আরো যেন বেড়ে উঠল। কেউ যেন চিৎকার করে বলতে লাগলো, ওরে ওরে বাবা গো, ওরে ওরে মরে গেলাম রে, ওরে ওরে, তুই কি করছিস রে? তুই কি করেছিস? তার সাথেই বুঝতে পারলাম তাল গাছ থেকে সরসর করে কেউ একজন নিচের দিকে নেমে আসছে। একেবারে পিছনের দিকে ঘুরে দেখতে পেয়েছিলাম কালো লম্বা একটা ছায়ামূর্তি তাল গাছ বেয়ে নেমে আসছে নিচের দিকে। সেদিকে আর তাকাইনি। এখন করার মতো কিছুই নেই, আর আমার দেহবন্ধন করা রয়েছে। সেই প্রেত পেছন থেকে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি হাঁটতে হাঁটতে কুয়াশার আড়ালে অন্ধকারে মিশে গেলাম। অফিস থেকে 3 দিনের ছুটি নিতে পারবে যদি তোমার ছুটি পাও না থাকে কিছু। আর যদি তেমনটা হয় তাহলে অসুস্থতা দেখিয়ে কিংবা অন্য কোনোভাবেই ছুটি কি নিতে পারবে? কিশোরী আমার ঘরের বসার জায়গায় চেয়ারের উপর বসে কথাটা আমার দিকে ছুঁড়ে দিল যেন। তারপর হাতের ছাতাটা একপাশে রাখল। আমি অবাক হয়ে বললাম, কেন বলো তো? এ হঠাৎ করে ছুটি নিতে যাব কেন? না, তেমন কিছু নয়। আসলে সেই আমার মাসির কথা তোমায় বলেছিলাম, মনে আছে তো? মাসির বাড়ি তো সেই গ্রামে। সেই মাসি এবার নিজের চাষের জমিতে ধান চাষ করেছে। তাছাড়া মাসি কিছু তাল গাছ ভাড়া নিয়েছে। সেই তাল গাছে বেশ তাল ফলেছে। এখন সমস্যা হলো, রাতের বেলা কারা নাকি তার গাছ থেকে তাল চুরি করে নিয়ে যায়। বেশ কয়েকজনকে পাহাড়ের কাজে লাগানো হয়েছে, তবে তারা নাকি বলে রাতের বেলা তারা কিছুই দেখতে পায় না।
কিন্তু পরদিন সকালে হিসেব করলে দেখা যায় কেউ যেন তাল চুরি করে নিয়ে গেছে। কিশোরী তার কথা শেষ করলেও আমার কেমন যেন মনে হচ্ছিল আরও কয়েকটা ব্যাপার সে বলতে চাইছে, কিন্তু কোনো একটা কারণে বলতে পারছে না। তাই বললাম, মনে হচ্ছে তোমার কথা শেষ হয়নি। তুমি কি আরও কিছু বলতে চাইছো কিশোরী? কিশোরী চেয়ারে চুপ করে বসেছিল, তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে রয়েছে। ব্যাপারটা দেখে আমার কেমন যেন মনে হলো। আমি তাড়াতাড়ি কিশোরীর পাশের চেয়ারে বসে তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কি ব্যাপার বলো তো? তুমি কোনো ব্যাপার নিয়ে কি খুব চিন্তিত রয়েছো? আসলে গোটা ব্যাপারটাই বড় অদ্ভুত, বুঝলে? যে তালবাগান মাসি নিয়েছে সেই তালবাগানে নাকি ভূত থাকে। সে কথা গ্রামের অনেকেই বলে। মাসিকে অনেকেই বারণ করেছিল ওই তাল গাছের বাগান নিতে, কিন্তু সে কারো কথা শোনেনি। বুঝতেই পারছো, একা মানুষ, তাছাড়া হাতে বেশ পয়সা রয়েছে। সে পয়সা কোথায় কোন পথে লাগিয়ে আরও কিছুটা বেশি উপার্জন করা যায় সেসব নিয়েই মাসি পড়ে রয়েছে। তাই গ্রামেরই একজনের বুদ্ধিতে সে এই কাজটা করেছে। এখন সমস্যায় পড়ে গ্রাম থেকে একজনকে কাল আমার বাড়িতে পাঠিয়েছিল। আমি তো বাড়িতে ছিলাম না, সে আমার জন্য অপেক্ষা করেছে সেই বিকেল পর্যন্ত। তারপর আমি আসতেই আমায় সেই সমস্ত কথা বলল যত তাড়াতাড়ি সম্ভব মাসির বাড়িতে একবার যেতে। তার সমস্যা যে খুব একটা সহজ নয় সেটা তো তুমি বুঝতেই পারছো। তাই একা যেতে ঠিক ভরসা পাচ্ছি না। তুমি থাকলে একটু সুবিধা হতো। সত্যি বলতে অফিসে আমার একটা ছুটি পাওনা ছিল, তাছাড়া অফিসে আমার পদোন্নতি হয়েছে। তাই বড়বাবুর সাথে কথা বলে 2 দিনের ছুটি বার করে নিতে খুব একটা অসুবিধে হবে বলে মনে হয় না। সেটা নিয়ে চিন্তা না করে কিশোরীকে বললাম, দেখো, ব্যাপারটা যদি এমন কিছু হয় যেটা অতি স্বাভাবিক নয়, তাহলে আমার মনে হয় সে ব্যাপারটা আগে তারানাথকে জানানো দরকার। সে ব্যাপারে যদি তোমায় কিছু সাহায্য করতে পারে। ব্যাপারটা আমি নিজেও ভেবেছি, আর সেই কারণে আমি আজ তাড়াতাড়ি তোমার বাড়িতে এলাম। তাড়াতাড়ি ঠাকুরমশাইয়ের কাছে যাই, চলো। তারপর ঠাকুরমশাইকে গিয়ে সমস্ত ব্যাপারটা খুলে বলি। ঠাকুরমশাই যদি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন তাহলে বড় ভালো হয়। তোমায় সে কথা বললে আবার ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে আলাদা করে বলতে হবে। তার চেয়ে বরং ঠাকুরমশাইয়ের কাছে চলো, সেখানে গিয়ে আমি যতটা শুনেছি ততটা বলবো। কিশোরীর কথা শুনে আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি পোশাক বদলে ছাতা হাতে দুজনে বেরিয়ে পড়লাম। আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টি এমন হচ্ছে যে তার থামার কোনো নামই নেই। বারবার মনে হচ্ছে এই এক্ষুনি বৃষ্টিটা নামবে আর আমরা তখন বেরিয়ে পড়ব। কিন্তু যখন বুঝতে পারলাম এই বৃষ্টি আর থামবে না, তখন অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম। ছাতা মাথায় দিয়ে কোনো রকমে ভিজতে ভিজতে এসে ট্রাম ধরলাম। তারপর ট্রাম যখন মটলেনে এসে পৌঁছলো তখন কিন্তু বৃষ্টিটা সামান্য কমেছে। হাসতে হাসতে কিশোরীকে বললাম, দেখলে কিশোরী, বৃষ্টিটাও আমাদের সাথে মশকরা করছে। ঠিক আমরা যখন ট্রাম থেকে নামলাম তখনই বৃষ্টিটা কমে গেল। যদি আগেই কমতো তাহলে এতটা তো আমরা হেঁটেই আসতে পারতাম, শুধু শুধু টাকা খরচ করার কোনো প্রয়োজনই পড়তো না। কিশোরী কিন্তু আমার কথার কোনো উত্তর দিল না, তার বদলে বলল, এই যা, আসার সময় সিগারেটের প্যাকেটটা আনতে ভুলে গিয়েছি। তোমার কাছে কি সিগারেট রয়েছে? না হলে আবার কিনতে হবে। কিন্তু এই বৃষ্টিতে দোকান। কিশোরী কথা শেষ করলো না, তার আগেই আমি তাকে আশ্বস্ত করে বললাম, আহা, চিন্তা করছো কেন তুমি? আমার কাছে সিগারেট রয়েছে, তা নিয়ে কোনো অসুবিধে হবে না। তুমি বরং একটু শান্ত হও তো দেখি। তারানাথের কাছে গিয়ে তুমি সমস্যাটা খুলে বলবে। তারানাথ নিশ্চয়ই কোনো একটা সমাধান বার করে দেবে। তুমি এতটা চিন্তিত কেন হয়ে পড়ছো? কথাটা কিশোরীকে বললেও আমি বুঝতে পারছিলাম কিশোরী চিন্তিত হয়ে পড়ছে কেন। তার মাসি গ্রামে একা থাকে। কিশোরী তার মাসির কাছে তার ছেলেবেলার জীবনের অনেকটা সময় কাটিয়েছে। তারপর সে এসে পড়েছে শহরে। তার মাসির যেমন সে ছাড়া কেউ নেই, তেমন কিশোরীরও রক্তের সম্পর্ক বলতে ওই এক মাসি। তাই তার চিন্তায় কিশোরী এমন চঞ্চল হয়ে পড়েছে। আমরা ছাতা খুলে হাঁটতে হাঁটতে তারানাথের বাড়ির সামনে এসে যেই পৌঁছেছি ঠিক তখনই আবার বৃষ্টি জোরে নামলো। এই বৃষ্টি যেন আমাদের সঙ্গে সত্যিই মশকরাই করতে চাইছে, যেন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। এই আছে এই নেই এরই মতো চলছে। আমরা ছাতা বন্ধ করে ফেলেছিলাম। তাড়াতাড়ি ছাতা খুলে তারানাথের বাড়ির জল জমে আসা উঠোনটা একরকম দৌড়ে পার করে তার বাড়ির দাওয়ার কাছে গিয়ে উঠলাম। ছাতা একপাশে রেখে মাথার জল ঝরাতে ঝরাতে আজ আমি দরজায় ধাক্কা দিয়ে বললাম,
তারানাথ, দরজা খুলুন, আমরা যে একেবারে ভিজে গেছি আজ। ও তারানাথ। ভেতর থেকে তারানাথের কাশির শব্দ শোনা গেল। কাঁচতে কাঁচতে এসে দরজা খুলে দিয়ে আমাদের অবস্থা দেখে একটু হতাশ হয়ে তারানাথ বলল, এ হে হে, এ কি অবস্থা হয়েছে তোমাদের! বলি, এত বৃষ্টির মধ্যে বাড়ি থেকে না বেরোলেই তো হতো। বৃষ্টি কমলে তারপর না হয় আসতে। অন্য সময় হলে কিশোরী তারানাথের এই কথায় বোধহয় কিছু একটা বলতো, কিন্তু আজ কিশোরী যেন অন্যরকম হয়ে রয়েছে, তাই কিছুই বলল না। তারানাথের কথার উত্তরে আমি নিজেই বললাম, আরে না গো তারানাথ, আজ তাড়াতাড়ি আপনার কাছে আসার প্রয়োজন ছিল। আসলে একটা সমস্যায় পড়েছে কিশোরী, তাই জন্যই তো আজ আপনার কাছে তাড়াতাড়ি আসতে চাইছিল, তাই আর অপেক্ষা করতে পারলাম না। তারানাথ আরও কিছু বলতে চাইছিল, কিন্তু আমার কথা শুনে কেমন একটু অবাক হয়ে কিশোরীর দিকে তাকালো। তারপর থেমে থেমে বলল, সে কি, ভালো আছো তো? আর মুখটা মন আষাঢ়ের আকাশের মতো হয়ে রয়েছে কেন? কিশোরী তার স্বভাবসিদ্ধ ভঙ্গির সম্পূর্ণ বিপরীত স্থানে দাঁড়িয়ে শান্ত স্বরে বলে উঠল, ঠাকুরমশাই, আগে আমরা ভেতরে গিয়ে বসি, তারপর না হয় বলবো। তারানাথের কথার অপেক্ষা না করে কিশোরী দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল। তারানাথ আমার দিকে অবাক হয়ে তাকাতে আমি আর কিছু বললাম না, ভেতরে ঢুকে গেলাম। তারানাথ দরজা বন্ধ করে বিছানায় তার বসার জায়গাটায় এসে বসতেই কিশোরী আগের মতো চুপ করে বসে রইল। আমি নিজেই বললাম, আসলে কিশোরীর মাসির বাড়িতে। আমি বলতে শুরু করতেই তারানাথ আমায় চুপ করিয়ে দিল, বলল, তুমি নয়, আমি কিশোরীর কাছ থেকে সমস্ত ব্যাপারটা ভালোভাবে শুনতে চাই। কিশোরী, তুমি আমায় বলো তো আসলে কি হয়েছে। একটা কিছু গভীর সমস্যা যে হয়েছে সেটা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে, নাহলে তুমি এমন চুপচাপ থাকার ছেলে তো নও। কিশোরী আরও খানিকটা সময় নিল। এর মধ্যে আমি সিগারেটের প্যাকেট বার করে তারানাথকে দিয়েছি। তারানাথ সিগারেট বার করে বেশ কিছুক্ষণ টানতে টানতে বলল, বলো কিশোরী, তোমার মাসির বাড়িতে আসলে কি হয়েছে? কাল বিকেলের দিকে অফিস থেকে ফিরে এসেছি, এমন সময় দেখতে পেলাম আমার বাড়িতে, অর্থাৎ মেস বাড়ির সামনে একজন লোক আমার জন্য অপেক্ষা করছে। জানতে পারলাম সে এসেছে আমার মাসির বাড়ি থেকে। সে আমার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছে, তাই দুপুর থেকে আমার জন্য সে অপেক্ষা করছে। সে কথা শুনে তাকে আমার ঘরের দরজা খুলে ঘরে বসালাম, আর জল খেয়ে সে বলল, আমার মাসি যে গ্রামে থাকে সেই গ্রামে কিছু চাষের জমি আমার মাসির নেওয়া রয়েছে। সেই চাষের জমির ফসল থেকে এবছর বেশ ভালো আয় হয়েছে। সেই টাকায় মাসি গ্রামের একটি লোকের পরামর্শে গ্রামের শেষের দিকে একটা তালবন ইজারা নিয়েছে। শীতের সময় তালের ফলন ভালো হয়, আর সেই তাল হাটে কিংবা অন্য কোথাও বিক্রি করলে বেশ ভালো লাভও করা যায়। এমনটা ভেবেই সেই তালবন ইজারা নেওয়া হয়েছিল। মাসি বেশ কিছু লোক রেখেছিল সেই তাল গাছের দেখাশোনা এবং ফল যাতে ভালোভাবে হয় সেসব দেখার জন্য। এখন হঠাৎ করে একটা অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে। রাতের বেলা কারা যেন বনে ঢুকে গাছ থেকে তাল পেড়ে নিয়ে যায়। দুজন পাহারাদার রাতের বেলা ওই বনেই থাকে, কিন্তু তারা তেমন কিছুই বুঝতে পারে না। তবে তারা আরও একটা কথা বলেছে, মাঝে মাঝে অদ্ভুত শব্দ শুনতে পায় তারা। আলো নিয়ে সেখানে গেলে দেখা যায় তালের আঁটি মাটিতে পড়ে রয়েছে, যেন কেউ তাল খেয়ে সেই আঁটি মাটির ওপর ছুঁড়ে ফেলেছে। কিন্তু অনেক অপেক্ষা করে আলো জ্বালিয়ে কিংবা ডাকাডাকি করেও কারোর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এমন করতে করতে একসময় পাহারাদার সকলেই ভয় পেতে শুরু করে। তারা বুঝতে পারে ওই তাল বনে রাতের বেলা যারা আসে তারা মানুষ নয়। কিন্তু এমন কথা তো এর আগে কখনো শোনা যায়নি। তালবনের তাল গাছে কোনো মানুষ নয়, আত্মারা উঠে তাল খেয়ে তারপর তালের আঁটি মাটিতে ফেলে যাচ্ছে। এ কথা বিশ্বাস করা যে অসম্ভব। কিন্তু যতবারই সেই বনে পাহারাদার রাখা হয় না কেন, সবাই ওই তালের আঁটি পড়ার শব্দ এবং মাঝে মাঝে হাসির শব্দ ছাড়া কিছুই কখনো দেখতে পায়নি। তাই ভয়ে এখন আর রাতের বেলা সেই তাল বনে কেউ পাহারা দিতে চায় না। এদিকে দেখতে দেখতে গাছের তাল কমে আসতে শুরু করেছে। এভাবে চলতে থাকলে মাসির যে অনেক টাকা লোকসান হয়ে যাবে। তাই মাসি আমার কাছে খবর পাঠিয়েছে যাতে আমি একবার অন্তত সেখানে গিয়ে অবস্থাটা দেখে আসি। আচ্ছা ঠাকুরমশাই, আপনার কি মনে হয়
এমন কি কিছু হতে পারে যে যারা ওই তাল গাছে উঠে তাল গাছ থেকে তাল পেড়ে তারপর সেই তাল খেয়ে তালের আটি মাটিতে ফেলতে পারে? কিশোরীর মনের অবস্থা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু আসলে কি হয়েছে তা এই প্রথম শুনলাম। তার কথা শুনে তারানাথের মুখটা কেমন যেন কুঁচকে রইল। বেশ কিছুক্ষণ বোঝা যাচ্ছিল সে কিছু একটা ভেবে চলেছে। অনেকক্ষণ চুপ করে বসে থেকে তারপর তারানাথ বলল, ব্যাপারটা খুব একটা চিন্তার নয়, বুঝলে কিশোরী। আসলে সমস্যাটা কি হচ্ছে সেটা নিজের চোখে না দেখলে, সামনে থেকে না বুঝতে পারলে সমাধান বার করা সম্ভব নয়। তবে আমি সামান্য দু একটা প্রক্রিয়া বলে দিতে পারি, সেগুলো করতে পারলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তবে কি বুঝলে, স্থান না দেখে কোনো প্রক্রিয়া করা ঠিক নয়। তাহলে আপনি কি বলতে চাইছেন? আপনি একবার আমার মাসির বাড়িতে গিয়ে ব্যাপারটা দেখবেন? আসলে ঠাকুরমশাই, আমার মাসি একাই থাকে। গ্রামের লোকেরা আছে বটে, তবে বুঝতেই পারছেন আমার সেখানে যেতেই হবে। তেমন হলে আমরা দুজন যাব, কিন্তু ব্যাপারটা যদি অলৌকিক কিংবা অবাস্তব কিছু হয় সেক্ষেত্রে আমরা তো আর কিছু করতে পারবো না। তারানাথ সামান্য হাসল, তারপর বলল, বুঝতে পারছি তুমি আসলে কি বলতে চাইছো। তুমি চাইছো আমিও তোমাদের সাথে সেখানে যাই, তাই তো? কিন্তু আজ তো আর সেটা হয় না। তোমাদের আবার অফিস ছুটি নিতে হবে। ঠিক আছে, এখন তোমরা বসো, যাওয়ার সময় না হয় ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে যাবে। কিশোরী, মন খারাপ করে থেকো না, আমি তো রয়েছি, তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না। কিশোরীর মুখের কালো মেঘ বোধহয় সামান্য সরে গেল। আগের মতোই শান্ত গলাতে বলল, মাসি বেশ ভয় পেয়েছে। চাষের ফসলের অনেকটা টাকাই ওই তাল বনের ইজারা নিতে চলে গিয়েছে। এখন যদি সেখান থেকে কোনো টাকাই ফেরত না আসে তাহলে লাভ তো অনেক দূরের ব্যাপার, অনেক লোকসান হয়ে যাবে। লাভ করতে গিয়ে শেষে... কিশোরী আর কিছু বলতে পারল না। কিশোরীর মাসির কথা তারানাথ নিজেও জানে। এর আগে একবার কিশোরীর মাসি এক বিপদে পড়েছিল তার নিজের বাড়িতে। তখন তারানাথের বলে দেওয়া একটা প্রক্রিয়া করতেই সেই বিপদ কেটে গিয়েছিল। কিন্তু এখন যে বিপদ হয়েছে তা যে এত সহজে কাটা যাবে না সেটা বোঝাই যাচ্ছিল। আমরা বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর তারানাথ বলল, তোমরা যখন এসেই পড়েছো তখন আর চুপ করে বসে থেকে কি লাভ হয়? তার চেয়ে বরং তোমাদের একটা গপ্প বলি, তাতেও তোমাদের মনটা ভালো হবে আর মাথা থেকে চিন্তাও সরে যাবে। তুমি চিন্তা করো না কিশোরী, কাল সকালে না হয় তোমরা একবার এসো, তখন না হয় তোমাদের সাথে আমি নিজেই যাব সেখানে। তারপর সবটা দেখে এই বিপদ থেকে নিস্তার পাওয়ার কোনো একটা পথ বলে দেবো। আরে সাধনা ছেড়ে দিয়েছি আজ বহু বছর হয়ে গেছে, তো তাতে কি? এই তারানাথের কাছে এখনো যা ক্ষমতা আছে তাই নিম্ন স্তরের কিছু প্রেত তাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এমন প্রক্রিয়া করব না, দেখবে ওই তাল গাছ বেশ সরসর করে প্রেত নেমে আসবে মাটিতে। শেষের কথাগুলো তারানাথ এমনভাবে বলল যে আমারও হাসি পেয়ে গেল, আর তারানাথ নিজেও হেসে উঠল। কিশোরীও এই কথায় সামান্য হেসে উঠেছে। তারানাথ কিশোরীর কাঁধের ওপর একটা হাত রেখে বলল, যতক্ষণ মধু সুন্দরী দেবী আমার সাথে আছে ততক্ষণ তোমাদের কোনো চিন্তা নেই। এখন জমিয়ে বসো তো দেখি। তোমাদের সাথে কথা বলতে বলতে এই তাল গাছেরই একটা গপ্প আমার মনে পড়ে গেল। তা আজ থেকে বহু বছর আগের কথা। তেমনই একটা বিপদে পড়েছিল আমাদের গ্রাম থেকে 5 গ্রাম দূরে এক গ্রামের মানুষ। আর সব থেকে বেশি বিপদে পড়েছিল সেই গ্রামেরই এক চাষি, 5 কড়ি। সেই 5 কড়ির গপ্প তোমাদের আজ না হয় বলি। তারানাথের দেওয়া আশ্বাসেই বোধ হয় কিশোরী খানিকটা শান্ত হয়েছিল। তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করল, যে সময়ের কথা বলছি তখন আমি একবার গ্রামে ফিরে এসেছিলাম। তোমরা জানো, সাধনার পথে আমি গ্রামে গ্রামে পায়ে পায়ে হেঁটে ঘুরে বেড়াতাম। যখনই যেখানে সাধু সঙ্গ পেতাম সেখানেই লেগে পড়তাম। যেখান থেকেই বুঝতে পারতাম এই সাধনা, তন্ত্র কিংবা অন্য পথের সামান্যটুকু আহরণ করতে পারবো, সেখানেই লেগে পড়তাম। আর তেমন করেই তো মধুসুন্দরী দেবীর সন্ধান পেয়েছিলাম। সে যাই হোক, আমার ভাগ্য আগে থেকেই লেখা ছিল তা তোমরা জানো। আমার জন্মের সময় আকাশে সেই নীল রঙের আলোর দেখা পাওয়া
আর আমার গোটা জীবনে, অমর জীবনের যেন আমার আগে আগে হেঁটে যাওয়া। এই সমস্ত কিছু আমার গোটা জীবনকে আর 4-5টা মানুষের থেকে আলাদা করে দিয়েছিল। তাছাড়া যখন কোনো চরম বিপদে পড়েছি, তখনই মধুসুন্দরী দেবী কিংবা কাল ভৈরব এসেছে আমায় রক্ষা করতে। আমি কিন্তু মাঝে মাঝে বিপদে পড়ে মধুসুন্দরী দেবীর নাম জপ করলেও কাল ভৈরবের নাম কখনোই কিন্তু জপ করতাম না। অথচ কঠিন ও চরম বিপদের সময় কাল ভৈরব নিজে এসে আমায় রক্ষা করে যেত। মধুসুন্দরী দেবী রক্ষা করে যাওয়ার প্রক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। সে আমায় সরাসরি রক্ষা করতো না, করতো ভিন্ন পথে। সেসব কথা বলতে গিয়ে তোমাদের অধৈর্য করে ফেলবো না, আসল কথাটাই বলি। মাস কয়েক টানা গ্রামে গ্রামে ঘুরে একদিন দুপুরের দিকে গ্রাম বেরিয়ে এক পথের পাশে গাছতলায় বসে রয়েছি। দেখি একটা বাচ্চা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তার পিছনে তার মা। বাচ্চা মেয়েটি মায়ের আঁচল টেনে ধরে রয়েছে। সেই মেয়ে মানুষের কাছে একটা জল ভরা কলসি। যেতে যেতে মেয়ে মানুষটি তার মেয়েটিকে বলছে, চল, এই তো এক্ষুনি চল। তারপর বাড়িতে গিয়ে ভাত রান্না করব। তোর বড্ড খিদে পেয়েছে, তাই না রে? কি করি বল, গ্রামের জলাশয় খাবার জল নেই। দূরের জলাশয় থেকে জল আনতে যে অনেকটা সময় লাগে। জল না এলে যে রান্না চলবে না। ভালো করে তাকিয়ে দেখি মানুষটার মুখটা ঘোমটা চাপা, তার দুটো পা খালি। খালি পায়ে সে মাটির পথ দিয়ে হেঁটে যাচ্ছে। তখন শীতের সময় হলেও দুপুরের দিকে গ্রামের মাটি রাস্তা রোদে পুড়ে গরম হয়ে থাকে। তাছাড়া মাটির রাস্তার এখানে ওখানে পাথর, এই সব কিছু সে পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে। তার পিছনে সেই বাচ্চা মেয়েটি তার আঁচল ধরে দু পা লাফাতে লাফাতে হাঁটছে। সামনের দিকের মেয়েটির মাথার চুল দুদিকে দুরকম শীতে জড়িয়ে বিনুনি করা রয়েছে। কেন জানি না হঠাৎ করে সে দৃশ্য দেখতে দেখতে আমার মায়ের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি ঘরে বিছানার পাশে বসে থাকতাম, মা আমায় নিজে হাতে করে খাইয়ে দিত। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখতে দেখতে মায়ের হাতে খাবার খাওয়ার যে একটা অন্যরকম আনন্দ ছিল, তা তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি তারানাথ তান্ত্রিক। আমি গ্রামের পথে পথে ঘুরে বেড়াই, কখনো শ্মশানে রাত কাটাই, কত সব তান্ত্রিকের কাছে গিয়ে বসি। তাদের মধ্যে অনেকে নরমাংস ভক্ষণ করে, অথচ গ্রামের পথেই সামান্য দৃশ্য দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল। বাড়ির কথা বড্ড মনে পড়ে গেল। মনে পড়তে লাগলো মায়ের কথা। এই পৃথিবীতে মাতৃশক্তির চেয়ে বড় শক্তি যে আর কিছু নেই, তা তো তোমাদের আগেই বলেছি। বাড়ি ফেরার জন্য মন কেমন করে উঠতে বুঝতে পারলাম। এই অশান্ত মন নিয়ে আর কোথাও বেরিয়ে পড়লে হবে না, বরং বাড়ি ফিরে যাই। তখনকার দিনে এখনকার মতো এত বিস্তৃত রেলপথ ছিল না। সেই গ্রাম থেকে পায়ে হেঁটে পরদিন সকালে আমি গিয়ে পৌঁছলাম একটা রেল লাইনের কাছে। আশেপাশের লোকেদের কাছ থেকে শুনতে পেলাম দূরের রেল স্টেশন যাওয়ার জন্য আমায় 2 ঘন্টা হাঁটতে হবে, কারণ সোজা পথে গেলে আশেপাশে জলাশয়, খাল রয়েছে, সেই পথে হেঁটে যাওয়া যায় না। আবার যে রেলপথে হেঁটে যাব তাতেও বিপদ রয়েছে। যদি কখনো সামনে কিংবা পেছন থেকে গাড়ি ছুটে আসে আর আমি যদি দেখতে না পাই, তাহলে আমার জন্য তার সেই রেলগাড়ি হঠাৎ করে পথের মাঝে থমকে দাঁড়িয়ে পড়বে না। মনের মধ্যে দোনা মোনা চলতে লাগলো। তবে আগের দিন থেকে হেঁটে চলেছি, এখন আর 2 ঘন্টা হাঁটার মতো শরীরের শক্তি নেই। তার চেয়ে বরং রেলপথ ধরে হেঁটে যাই, যা হবে দেখা যাবে। রেলপথ ধরে হেঁটে সেই প্ল্যাটফর্মের একপাশে এসে বসে পড়লাম। পকেটে টিকিট কাটার পয়সা নেই, তবে তখনও বাংলাদেশের রেলগাড়িতে সাধুদের বিনা টিকিটে চড়ার মতো স্বাধীনতা ছিল। যখন আমার কাছে টাকা থাকতো তখন আমি পয়সা দিয়ে টিকিট কাটতাম, কিন্তু এখন আমার কাছে 1 পয়সাও যে নেই। স্টেশনে বসেই জানতে পারলাম ট্রেন আসতে এখনো ঘন্টাখানেক বাকি। স্টেশন ছেড়ে গিয়ে নামলাম স্টেশনের বাইরের দিকে। সেখানে একটা চায়ের দোকানের বেঞ্চের ওপর বসে রয়েছি। চা কিনে যে খাবো তার পয়সা নেই। এমন সময় বোধহয় সেই চায়ের দোকানদারের আমার উপর দয়া হলো।
সে 1 কাপ চা আর একটা বিস্কিট এনে আমায় দিল। আমি পয়সা নেই বলতে সে হাত জোর করে প্রণাম করে চলে গেল। তারপর গাড়িতে উঠে 2 বার গাড়ি বদল করে সেদিনই সন্ধ্যের দিকে এসে পৌঁছলাম বাড়িতে। অনেক দিন পর বাড়িতে এসে যখন পৌঁছলাম, মা আমায় দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতেই মনে হলো আমি বড় অবাধ্য একটা মানুষ। মাকে বাড়িতে একা ফেলে আমি ভাবে বাইরে বেরিয়ে পড়ি, এ ঠিক নয়। আমার এমনই ভাব ঘটতো যখন বাড়ি ফিরে আসতাম, আর কিছুদিন থাকার পর মনে হতো বেরিয়ে পড়ি। আবার যখন প্রথম বাড়িতে আসতাম তখনও মনে হতো বাড়িতে থাকাটাই বোধহয় ভালো। দেখেছো কি বলতে বসে তোমাদের কি বলে চলেছি। আহা, যাই হোক, বাড়িতে সেবার দিন 5 ছিলাম, তারপরে আবার বেরিয়ে যাওয়ার জন্য মন করছে। একদিন দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে বাড়ির বারান্দায় বসে এক মনে সব সাধনার কথা ভেবে চলেছি। সাধু বলেছিলেন একবার সব সাধনা করলে কখনোই সিদ্ধি মেলে না, তার বেশি করতে হবে, তাহলে সিদ্ধি পাওয়া যাবে। সেসব ভাবছি, এমন সময় একটা গলার শব্দে চমকে উঠে তাকিয়ে দেখি একদম গ্রাম্য কায়দায় পরা ধুতি আর ওপরে একটা সাদা রঙের জামা গায়ে দিয়ে একটা লোক আমার বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে। আমি মুখ তুলে তাকাতেই সে বলল, ঠাকুরমশাই প্রণাম নেবেন। আপনাকে যে বাড়িতে পাওয়া যাবে তা ভাবতেই পারিনি। তা ভালোই হয়েছে, আমি অনেক দূর থেকে আসছি, আমার গ্রাম সেই 7 গাঁও। তার মুখের কথা শুনে কিন্তু চমকে উঠলাম। তার গ্রাম 7 গাঁও মানে আমাদের গ্রাম থেকে 5 গ্রাম দূরে। সে কি সেখান থেকে হেঁটে হেঁটে আমার কাছে এসেছে? সে কথা জিজ্ঞাসা করতেই সে জানালো, না না ঠাকুরমশাই, সেখান থেকে গোটা পথ পায়ে হেঁটে আসিনি। পথে একটা গরুর গাড়িতে করে বেশ খানিকটা এলাম, তারপর আবার হাঁটা পথ। তারপরেই আপনাদের গ্রামের পাশে এসে আরও একটা গরুর গাড়ি পেয়ে গেলাম। কে বলে মানুষ মানুষের দুঃখ বোঝে না। আমায় হাঁটতে দেখে সে নিজেই আমায় গাড়িতে তুলে নিল। তারপর আপনার বাড়ির কথা জিজ্ঞাসা করাতে বললো আমি ভালো সময়তেই এসেছি। আপনি নাকি 3-4 হলো বাড়িতে এসেছেন। তা যে আমায় খবর দিয়েছিল সে বলেছিল এতদিন নাকি আপনি বাড়িতে একটানা থাকেন না, আবার বেরিয়ে পড়েন। আমি তার কথায় কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, আমি যে বাড়িতে এসেছি সে কথা তোমায় কে জানালো বলো তো? সে আমার কথা একটু হাসলো, তারপর বলল, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, অনেকটা হেঁটেছি, পা দুটো টনটন করছে। আপনার বাড়ির দাওয়ার উপর একটু বসি কেমন? আমার কেমন লজ্জা লাগলো। তার সাথে কথা বলতে গিয়ে সে যে দাঁড়িয়ে রয়েছে আর আমি বসে রয়েছি সেটাই ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি দাওয়ার এক পাশ থেকে একটা আসন টেনে পেতে দিলাম। সে আসনের উপর বসে যেন একটা শান্তি পেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পাশের গ্রামে যার সাথে দেখা হয়েছিল সে আপনাকে স্টেশন গাড়ি থেকে নামতে দেখেছিল, সেই আপনার কথা বলল। তা আপনি যখন আছেন ভালোই হয়েছে ঠাকুরমশাই। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আমায় নিরাশ করবেন না। বিপদ যে তার একটা আছে কিংবা তার আশেপাশে রয়েছে সেটা আমি আগেই বুঝতে পারছিলাম। তাছাড়া এত দূর থেকে সে আমার কাছে তো অকারণে আসেনি, নিশ্চয়ই কোনো একটা কারণে এসেছে। তাকে একটু জল এনে দিলাম আর বাতাসা দিলাম। জল বাতাসা খেয়ে সে খানিকটা স্বস্তি পেল। দুপুরের সময় হলেও শীতকাল, তাই একটা ঠান্ডা হাওয়া মাঝে মাঝে ভেসে আসছিল। সে 2 চোখ বন্ধ করে সেই হাওয়া উপভোগ করলো। তারপর 2টো চোখ ছোট ছোট করে একটু ভয় পাওয়া মুখে বলল, ঠাকুরমশাই, আমাদের গ্রামে যদি আপনি কখনো গিয়ে থাকবেন তাহলে দেখবেন 7 গাঁও থেকে বাসুদেবপুরে যাওয়ার একটা পথ আছে জঙ্গলে। আর সেই রাস্তার এক পাশে একটা ভাঙা বাড়ি আছে, তার কাছে একটা বড় লম্বা তাল গাছ রয়েছে। বেশ কিছুদিন হলো ওই তাল গাছে কিছু একটা এসে আস্তানা গেড়েছে। রাতের বেলা তাল গাছের তলা দিয়ে কেউ গেলে হঠাৎ করে তাল গাছের উপর থেকে একটা মস্ত তাল এসে গায়ে পড়ে। একদম যে গায়ে পড়ে সে কথা বলবো না, একটু এদিক ওদিক হয়ে পাশে গিয়ে পড়ে। তবে তেমন একটা তাল যদি সোজা এসে মাথায় পড়ে তাহলে মাথা ফেটে যাবে। তার কথা শুনে আমি চমকে উঠলাম। লোকটা বলে কি, রাতের বেলা তাল গাছ থেকে তাল এসে মাথায় পড়ে? সে আমার মুখের ভাব লক্ষ্য করেই যেন বলল, আমি আপনাকে মিথ্যা বলছি না ঠাকুরমশাই, আমি নিজে যেটা দেখেছি তাই তো এত জোর দিয়ে বলতে পারছি। তাল গাছের উপর যে রয়েছে তাকে তুমি দেখতে পেয়েছো?
সে জিভ বার করে দাঁতে জিভ কাটলো, তারপর বলল, তাকে দেখা কি আমার সাধ্য আছে ঠাকুরমশাই? আর তাকে দেখতে পেলে আমি কি আর এখানে দাঁড়িয়ে থাকতে পারবো? সে যে মানুষ নয়, সে যে অন্য কিছু নয়, সে আসলে একটা প্রেত। কথাটা বলতে বলতে তার চোখ দুটো গোল গোল হয়ে গেল। আমি আবারও একটু কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, তোমার সাথে ব্যাপারটা কি হয়েছিল সেটা আমায় একবার খুলে বলো তো। মনে করুন এই সপ্তাহ দুয়েক আগেকার কথা। রাতের বেলা পাশের গ্রাম থেকে ফিরে আসছি, তখনও রাত হয়নি, সন্ধে উত্তীর্ণ হবে সবে। শীতের সময় খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামলেই অন্ধকার নেমে আসে, একটু পরেই কুয়াশা হতে শুরু করে, তা তো আপনি জানেনই। পাশের গ্রামে কাজ সেরে বেরোনোর সময় হাতে করে একটা লণ্ঠন নিয়ে বেরিয়েছিলাম। সেই লণ্ঠনের আলোয় পথ দেখতে দেখতে চলেছি, সেই পথে এসে পড়েছি তাল গাছের তলায়, আর সেই ভাঙা বাড়িটা পেরিয়ে যেতে হবে। মনের মধ্যে খুব একটা ভয় ছিল না, তাই ওই তাল গাছের কাছে যে একটা কেউ থাকে এমন কথা গ্রামের মধ্যে শুনেছিলাম, তবে নিজের চোখে কিছু দেখতে পাইনি বলে সে কথা আর বিশ্বাস করিনি। তাল গাছের অনেকটা কাছে এসে পড়েছি, এমন সময় মনে হলো তাল গাছের উপরের ডালপালা যেন মাঝে মাঝে খসখস করে নড়ে উঠেছে। হারিকেনটা তুলে ধরে তাল গাছের দিকে দেখার চেষ্টা করলাম, কিন্তু অমন শীতের কালো অন্ধকার আর রাত, আমার হাতের ওইটুকু হ্যারিকেন, তাতে পথ ভালোভাবে দেখা গেলেও তাল গাছ ভালোভাবে বোঝা যায় না। তাল গাছের একদম নিচে এসে পড়েছি। হঠাৎ করে একটা ব্যাপার হলো, কি যেন একটা এসে পড়লো আমার হারিকেনটার উপরে। হারিকেনটা ভেঙে চুরমার হয়ে গেল ঠাকুরমশাই। আমি ভয় পেয়ে দৌড়ে ওই ভাঙা বাড়িটার কাছে এসে দাঁড়িয়েছি, ঠিক তখনই শুনতে পেলাম একটা হাসি। সে হাসি যে কোনো মানুষের হতে পারে না, এ আমি হলপ করে বলতে পারি ঠাকুরমশাই। সে হাসির শব্দ শুনে ভয় তো আমার একেবারে বুকের রক্তগুলো জল হয়ে গেল। আর তখনই দেখতে পেলাম অন্ধকারে সেই তাল গাছের মাঝামাঝি পর্যন্ত কে যেন একটা সরসর করে নেমে এসেছে। অন্ধকারের মধ্যেও তাকে বুঝতে পেরেছিলাম, কারণ চাঁদের অল্প আলোয় তাল গাছের মাঝামাঝিতে যে কালো মূর্তিটাকে আমি দেখতে পেলাম, সেই হাসিটা যে ঠিক তার কাছ থেকেই আসছিল সেটা বোঝা যাচ্ছিল। একটু পরে সে কিন্তু আবার তাল গাছ পেয়ে উপরের দিকে উঠতে শুরু করলো। শীতের রাতে তাল গাছ পেয়ে কোনো মানুষ তো আর উপরে উঠতে পারবে না এইভাবে। যদি আমায় কেউ ভয় দেখানোর জন্য কাজ করে, তবে সে কতক্ষণ গাছের উপর থাকবে? আমি অনেকক্ষণ সেই ভাঙা বাড়ির কাছে দাঁড়িয়ে রইলাম, কিন্তু গাছের উপর থেকে আর কারো নেমে আসার কোনো শব্দ শোনা যায়নি। তারপর বাড়ি ফেরার জন্য পা বাড়িয়েছি, আবার সেই হাসি শুরু হলো ঠাকুরমশাই। আর তার সাথে কেউ যেন খ্যানখ্যানে গলায় বলল, হ্যারিকেনের জন্য তুই বেঁচে গেলি। আরেকবার আয় দেখি গাছের তলায়। আমার আর সাহস ছিল না সেই গাছের তলায় যাওয়ার। বাড়িতে ফিরে এসে ভয়ে ভয়ে গোটা রাত কাটালাম। সকালের দিকে গ্রামের কয়েকজনকে সে কথা জানাতেই তারাও বললো তাদের মধ্যে দু একজন নাকি রাতের বেলা ওই গাছের তলায় কাউকে দেখেছে, এমনকি গাছের উপর থেকে কেউ নেমে ভয় দেখিয়েছে সেটাও তারা জানে। একজনের তো একটা হাতের উপর এসে তাল পড়েছিল, আর তার হাতের ব্যথা এখনও কমেনি। সমস্ত ব্যাপারটা তাও একরকম ছিল, তবে হঠাৎ করে একদিন রাতে ওই তাল গাছের ঠিক তলায় একজনকে মরে পড়ে থাকতে দেখা গেল। তার মাথাটা কেউ যেন শক্ত হাত দিয়ে ঘুরিয়ে দিয়েছে পেছন দিকে। সেটা দেখার পর আমরা আর স্থির থাকতে পারলাম না। কয়েকটা দিন এভাবেই কেটে যাবার পরে বীরমোহনের কাছে আপনার কথা শুনতে পেলাম, আর তাই আপনার কাছে এসেছি সাহায্যের জন্য। ঠাকুরমশাই, আপনি আমাদের সাহায্য করুন, না হলে রাতের বেলা ওই স্থানে যাওয়া আছে আমাদের দ্বারা আর হবে না। 5 কড়ির কথা শুনে মনের মধ্যে একটু অস্বস্তি হলো। আমি ভেবে চলেছিলাম কখন এখান থেকে বেরিয়ে পড়বো, তার মধ্যে আবার সে এসে হাজির। এখন যদি তার সাথে তার গ্রামে যাই তাহলে আমার বেরিয়ে পড়তে দেরি হবে, কিন্তু তার সাহায্য করাটাও প্রয়োজন। সে এত দূর থেকে আমার কাছে এসেছে, আমি যদি তাকে ফিরিয়ে দিই তাহলে তা ঠিক হবে না। 5 কড়িকে দাঁড়াতে বলে ঘরে এসে মায়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম। তারপর একটা কাপড়ের ঝোলায় সামান্য কিছু জিনিস নিয়ে বেরিয়ে পড়লাম। তার সাথে হেঁটে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে একটা গরুর গাড়ি করে অনেকটা পথ চলে গেলাম। তাই সেদিন সন্ধ্যের আগেই পৌঁছলাম 7 গাঁও। একটানা এতগুলো কথা বলে দারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, একটা ব্যাপার ঠাকুরমশাই, ওই লোকটি কিন্তু আমায় এখনও কারো মৃত্যুর খবর দেয়নি। সে বলেছিল গাছের ওপর থেকে কেউ পাহারাদার এবং তালবনের মধ্যে থাকা লোকেদের রাতের অন্ধকারে ভয় দেখানোর চেষ্টা করে। তারা ভয় পেয়ে তালবন থেকে বেরিয়ে যায়, গাছের তলায় রাতের বেলা থাকে না।
তাই তাদের কোনো ক্ষতি হয়নি। তারা যদি সেখানে থাকে তাহলে নিশ্চয়ই তাদের ক্ষতি হবে। যাই হোক, তোমার মাসির সেই তাল বনে যা বিপদ রয়েছে তার সাথে আমার এই গল্পের সম্পর্ক খুব একটা নেই কিশোরী। আমি শুধু তেমন একটা গল্প বলার চেষ্টা করছি। হ্যাঁ তারানাথ, আপনি বলুন। কিশোরী ভেবেছে আপনি একই রকম একটা গল্প বলতে চাইছেন যাতে ব্যাপারটা আমাদের বুঝতে সুবিধা হয়। তবে আমি বুঝতে পেরেছি, আপনি বলতে থাকুন। পাঁচকড়ির গ্রামে গিয়ে পৌঁছে সেদিন সন্ধেবেলা তার ঘরে বসে তার কাছে সমস্ত ব্যাপারটা ভালো করে শুনলাম। এদিকে আমি সেখানে এসে পড়েছি শুনে গ্রামের আরও কয়েকজন আমার সাথে দেখা করতে এলো। সবার সাথে কথা বলার পরে একটা ব্যাপার আমি আরও জানতে পারলাম। এই গ্রামের এক চোর একদিন রাতে ওই তাল গাছের তলায় সাপের কামড়ে মারা গিয়েছিল। সে মারা যাওয়ার পর থেকেই গ্রামে এমন বিপদ শুরু হয়েছে। আমি বুঝতে পারছিলাম সেই চোরের অতৃপ্ত আত্মা বোধহয় ওই গাছে আশ্রয় নিয়েছে, আর সেই এই সমস্ত কিছু করে চলেছে। সকলে চলে যাওয়ার পরে পাঁচকড়ির সাথে কথা বলে সেদিন রাতে আমি সেই গাছের তলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। পাঁচকড়ি আমার সঙ্গে আসতে চেয়েছিল, কিন্তু সে আমার পক্ষে কাজ করতে সুবিধে হতো না, তাই তাকে আর সঙ্গে নিলাম না। সাথে করে আলো নিলাম না, আলো নিলে যদি কোনো ব্যাঘাত ঘটে। আমার সেই কাপড়ের ঝুলি রইল পাঁচকড়ির বাড়িতে, যদি তেমন কিছু একটা করতে হয় তখন সে ব্যবস্থার জন্য প্রস্তুতি নেব। আজ রাতে গিয়ে তাকে দেখে আসি একবার। তারানাথ চুপ করতে এবার আমি বলে উঠলাম, সেদিন রাতে আপনি সেই তাল গাছের কাছে কার দেখা পেয়েছিলেন? সেদিন রাতে তাল গাছের কাছে তার দেখা আমি পেয়েছিলাম, তবে সেদিন রাতে আমি আর তেমন কিছুই করার চেষ্টা করিনি, কারণ আমি বুঝতে পেরেছিলাম এখন আমায় কি করতে হবে। এই প্রেতকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া খুব একটা কঠিন কাজ হবে না, তবে তার জন্য আমায় দু একটা প্রক্রিয়া করতে হবে। সেদিন রাতে আমি আবার পাঁচকড়ির বাড়িতে ফিরে গেলাম। বাকি রাত বাড়ির দাওয়ার কাছে শুয়ে কাটিয়ে দিলাম। পরদিন সকাল হতেই পাঁচকড়িকে সমস্ত কথা খুলে বললাম। সমস্ত শুনে সে বলল, আপনি বলুন ঠাকুরমশাই, এবার কি করা যায়? তোমাদের তেমন কিছু করতে হবে না। আজ অন্ধকার নামার পরে আবার সেই তাল গাছের কাছে আমাদের যেতে হবে। তবে আজ তোমরা কয়েকজন আমার সাথে থাকবে, তোমাদের সাথে যেন আলো থাকে, আর তোমাদের সকলের দেহবন্ধন আমি করে দেবো। তোমাদের কোনো ক্ষতি হবে না। সেই তাল গাছ আমি বন্ধন করব, তার আগে ওই অশরীরীকে সেখান থেকে তাড়িয়ে দেবো। আমার মনে হয় সে ওই তাল গাছের কাছে এসে মারা গিয়েছিল, তাই ওই তাল গাছটা সে আঁকড়ে রেখেছে। ওখান থেকে তাকে সরাতে হলে তাল গাছ থেকে ওকে মুক্ত করতে হবে। তাছাড়া তার আত্মার শান্তির জন্য বোধহয় তেমন কিছুই করা হয়নি, সে কাজও তোমাদের করতে হবে। পারবে তো? ওর নাম নিত্যানন্দ। ও বড় চোর ছিল ঠাকুরমশাই। যখন বেঁচে ছিল গ্রামের সকলকে জ্বালিয়ে মারত। এখন মরে গিয়েও গ্রামের সকলকে এমনভাবে জ্বালিয়ে মারছে। ওর হাত থেকে বাঁচার জন্য আমরা সব কিছুই করতে পারি। কাল কয়েকটা জিনিস তুমি আমায় জোগাড় করে দেবে। তোমায় একটা লিস্ট আমি বানিয়ে দেবো, সেই লিস্ট অনুযায়ী সমস্ত জিনিস তুমি জোগাড় করে আনবে। আর তারপর গ্রামের কয়েকজনকে বলে রাখবে যারা অন্ধকারে আমাদের সাথে ওই গাছের কাছে যেতে পারবে, তাদেরকেও লাগবে। তারপর বাকি সমস্ত কাজ আমার, তোমাদের আর কিছু করবার নেই। সেদিন দুপুরের মধ্যেই পাঁচকড়ি ফর্দ মতো সমস্ত জিনিস আমায় জোগাড় করে দিল। আমি প্রস্তুতি নিয়ে রাখলাম। তারপর সন্ধে নামতেই পাঁচকড়ির বাড়িতে গ্রামের আরো কয়েকজন এসে পৌঁছলো। তারা সকলেই আমাদের সঙ্গে যেতে রাজি। তাদের দেখে বড় ভালো লাগলো। বললাম, আপনাদের গ্রামের বিপদে এই যে আপনারা এসেছেন, সকলেই এগিয়ে এসেছেন, এটা বেশ হয়েছে। চলুন আমরা তাহলে এখন ওই তাল গাছের কাছে যাই। তবে একটা কথা, আপনারা কেউ ভয় পাবেন না। ভয় পেলে তার ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। অন্ধকারে সেই পথে গ্রামের কেউ আগে আসতো না। আমি তাদের সকলকে নিয়ে সেই পথে শীতের ঠান্ডা কুয়াশা সরিয়ে এগিয়ে যেতে লাগলাম। সকলের হাতে রয়েছে একটা করে লণ্ঠন। সেই লণ্ঠনের আলোয় চারপাশটা দেখা যায়, তবে খুব বেশি দূর পর্যন্ত দেখা যায় না। হাঁটতে হাঁটতে ঠিক সেই ভাঙা বাড়িটার কাছে আমরা এসে পৌঁছলাম। গাছটা সেখান থেকে আরো খানিকটা সামনে। আমি এগিয়ে গিয়ে সেই গাছ থেকে কয়েক হাত দূরে পথের ঠিক মাঝখানে একটা জায়গা বেছে নিলাম। তারপর পাঁচকড়ির এনে দেওয়া ঝুলি থেকে সমস্ত জিনিস বার করে সেখানে রাখলাম। পথের মাঝে একটা জায়গায় 4টে পাটকাঠি চারপাশে পুঁতে দিলাম। তারপর লাল রঙের সুতো দিয়ে সেগুলো বেঁধে একটা যজ্ঞকুণ্ড তৈরি করলাম। তার মধ্যে আরো কিছু মিশিয়ে আগুন জ্বালালাম। বাকিরা আমার ঠিক পেছনে হারিকেন এক পাশে রেখে চুপ করে দাঁড়িয়ে রইল। জ্বলন্ত আগুন থেকে ধোঁয়া উপরের দিকে উঠে যেতে লাগলো।
ঠান্ডা হাওয়া শিরশির করে বইছিল, কুয়াশা এসে পড়ছিল বটে, তবে আগুন জ্বলছিল ভালোভাবে। আগুনের মধ্যে একটা গোপন জিনিস ছড়িয়ে দিতে দিতে আমি মন্ত্র পড়ে চললাম। একটু পরেই তাল গাছের ওপর থেকে সেই খসখস শব্দ শুনতে পেলাম। ফ্যাস ফ্যাসে গলায় কেউ বলে উঠল, হ্যাঁ, তোরা আবার এসেছিস? আর এই গাছের নিচে তোরা কি করছিস? আমি কিন্তু এবার চুপ করে রইলাম, কারণ আমার মন্ত্র পড়া তখনও শেষ হয়নি। উপর থেকে তার অদ্ভুত গলায় বারবার সতর্কবার্তা ভেসে আসতে লাগলো। আমার পেছনে থাকা 5 কড়ি এবং বাকি সকলে ভয়ে কাঁপতে লাগলো। আমার মন্ত্র শেষ হতেই আমি পাশ থেকে একটা গোপন দ্রব্যের গুঁড়ো নিয়ে আগুনের মধ্যে ছড়িয়ে দিয়ে সেই আগুনের ভেতর থেকে একটা জ্বলন্ত পাটকাঠি নিয়ে উঠে এগিয়ে গেলাম সেই গাছের দিকে। তারপর পাটকাঠির গায়ে আগুনটা গাছের গায়ে লাগাতেই ওপর থেকে চিৎকার ভেসে এলো। মনে হলো যেন প্রাণের ভয়ে কেউ চিৎকার করে চলেছে। আরও একবার সেই তাল গাছের গায়ে পাটকাঠির আগুন লাগাতেই আবার ওপর থেকে চিৎকারটা শোনা গেল। কেউ প্রবল যন্ত্রণায় চিৎকার করতে করতে বলছে, উড়ি উড়ি বাবা রে, উড়ি উড়ি বাবা, ও মরে দিলাম রে, উড়ি উড়ি, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে তোরা আমায়। আমার এবার বেশ হাসি পেল। সামান্য হেসেই ফেললাম। কেন এখন ছেড়ে দেওয়ার কথা বলছিস কেন? বলেছিলিস না গাছ থেকে নেমে এসে ঘাড় মোটকে দিবি? কই, নেমে আয়, আয় নেমে আয়। আমার কথা শেষ হবার আগেই বুঝতে পারলাম তাল গাছ বেয়ে কেউ সরসর করে নিচের দিকে নেমে আসছে। পেছনে দাঁড়িয়ে থাকা 5 কড়ি আর বাকিদের মুখ থেকে ভয়ের একটা শব্দ বেরিয়ে এসে মাঝপথে থেমে গেল। গাছের একদম নিচে গাছের গা ঘেঁষে একটা কালো লম্বা ছায়ার মতো কেউ দাঁড়িয়ে রয়েছে। আমি কিন্তু পাটকাঠি নিয়ে আমার জ্বালানো আগুনের স্থানে ফিরে এসেছিলাম। এবার শুরু করেছিলাম আরো একটা প্রক্রিয়া। লাল সুতো সেই আগুনে একবার ছুঁয়ে নিয়ে উঠে গিয়ে তাল গাছের চারপাশে বেঁধে দিলাম। ছায়ামূর্তিটা একটু দূরে দাঁড়িয়ে রাগে গড়গড় করতে করতে বলল, এই আমি তোর কি ক্ষতি করেছি রে? হ্যাঁ, তুই তুই এইসব করছিস কেন? তুই আমার কোনো ক্ষতি করিসনি, কিন্তু গ্রামের মানুষদের ক্ষতি তো করেছিস। তাদের ভয় দেখিয়েছিস, তাদের এখান থেকে তাড়াতে চেয়েছিস। কেন করেছিস এসব? যখন বেঁচে ছিলাম তখন কেউ আমায় দেখতে পারতো না, সবাই আমায় দূর দূর করে তাড়িয়ে দিত। তাই আমি মরার পরে আমার প্রতিশোধ নিতে চেয়েছি, তাই ওদের ভয় দেখিয়েছি। কিন্তু তুই কি চাস? আমি চাই তুই এখান থেকে চলে যাবি, এখান থেকে দূরে কোথাও চলে যাবি। এই গ্রামের মানুষদের আর কখনো বিরক্ত করবি না। যদি তুই আমার কথা শুনিস তাহলে তোর আত্মার শান্তির জন্য গ্রামের মানুষদেরকে দিয়ে আমি তোর শ্রাদ্ধের ব্যবস্থা করব। তুই মুক্তি পাবি। এবার বল, তুই যাবি এখান থেকে। 5 কড়ি কিন্তু বাকিদের সাথে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কেঁপে চলেছিল। সেই ছায়ামূর্তি এবার একবার তাদের দিকে তাকালো। একটা হাসির শব্দ ভেসে এলো আমার দিকে। আমি বললাম, আবার তুই ভয় দেখাতে চাইছিস? আবার আমি থাকতে তুই ভয় দেখানোর চেষ্টা করছিস? তবে রে। কথাটা বলে আগুন জ্বালা জায়গাটার এক পাশ থেকে সামান্য তরল জল নিয়ে এলাম। তারপর সেই জলটা সেই ছায়ামূর্তির গায়ে ছড়িয়ে দিতেই সে ভয়ে কেমন যেন ছটপট করতে লাগলো। তার মুখ থেকে ভেসে আসতে লাগলো চিৎকার, আর সেভাবেই সে বলতে লাগলো, চলে যাবো, আমি চলে যাবো এখান থেকে। তবে তবে মনে রাখিস, আমার মুক্তির ব্যবস্থা যেন হয়, তা না হলে কিন্তু আমি আবার আসবো। আমি তখন পিছনের দিকে 5 কড়ির উদ্দেশ্যে বললাম, 5 কড়ি, ভালো করে শুনে নাও, তোমায় কিন্তু এই কাজটা করতে হবে। এই কাজ করলেও গ্রাম ছেড়ে চলে যাবে। 5 কড়ি আমার কথার উত্তর দিল বটে, তার গলাটা যেন কেমন কেঁপেই চলেছে। সেভাবেই সে বলল, ঠাকুরমশাই, আপনি যা বলবেন তাই হবে। তবে এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করুন ঠাকুরমশাই, উদ্ধার করুন। সেই ছায়ামূর্তিকে অন্ধকারে তখন আর ভালোভাবে দেখা যায় না। সে যেন নিজেকে অন্ধকারের সঙ্গে আরো মিশিয়ে ফেলেছে। আমি সেদিকে তাকিয়ে বললাম, নিজের কানেই তো শুনতে পেলি সব। তোর মুক্তির ব্যবস্থা হবে। এবার চলে যায় এখান থেকে, আর যেন এখানে না আসিস। হ্যাঁ? আবার সেই হাসির মতো শব্দ শোনা গেল। সেই হাসির শব্দের মধ্যে এবার বুঝতে পারলাম সেই কালো ছায়া আস্তে আস্তে অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছে। তার কথা ভেসে আসতে লাগলো,
না না আর আসবো না, না না আমি আর আসবো না, না না। একটু পরেই বুঝতে পারলাম সে সত্যিই চলে গেছে। গাছটাকে পুরোপুরি বন্ধন করে দিয়ে আমি আগুন জ্বলতে থাকা যজ্ঞের জায়গায় এসে আমার কাজ শেষ করলাম। তারপর পাঁচকড়ির দিকে গিয়ে বললাম, চলো পাঁচকড়ি, তোমার আর কোনো চিন্তা নেই, তোমাদের গ্রামে আর কোনো বিপদ ঘটবে না, চলো এখন, বড় ঠান্ডা লাগছে। পাঁচকড়ি সহ বাকি সবাই সেদিন রাতে যে যার বাড়িতে ফিরে গেল। পরদিন সকালে ওই চোর নিত্যানন্দের মুক্তির জন্য সমস্ত বিধান বলে দিয়ে আমি গ্রামে ফিরে এসেছিলাম। তার 2 দিন পরে এই গ্রাম থেকে আবার বেরিয়ে পড়েছিলাম সাধনার পথে। তারানাথ গল্প শেষ করে কিশোরীর দিকে তাকিয়ে বলল, কিশোরী, তুমি অধৈর্য হয়েও না, তুমি আজ বাড়ি ফিরে যাও। কাল সকালে তোমরা দুজন না হয় অফিস ছুটি করে আমার কাছে চলে এসো, আমি তৈরি হয়ে থাকবো। তারপর কাল না হয় তোমার সাথে তোমার মাসির বাড়িতে যাব, তারপর সেই তালবনের ব্যাপারটা দেখে নেব। কিশোরীর মুখে সামান্য হাসি ফুটে উঠল। আমরা দুজন উঠে পড়লাম। তারানাথ বারবার বলে দিল চিন্তা না করতে এবং কাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে। আমরা এলে তারপর তারানাথ তৈরি হবে। পথে নামতেই বুঝতে পারলাম কিশোরী আসার সময় যতটা চিন্তিত ছিল এখন ততটা চিন্তিত আর নেই। তাই একটু হেসে বললাম, এবার চিন্তামুক্ত মনে হচ্ছে তো? স্বয়ং তারানাথ যখন আমাদের সঙ্গে যাচ্ছে তখন আর তোমার আর এইসব বিষয় নিয়ে কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্ত থাকো। কিশোরী কথার কোনো উত্তর দিল না, সামান্য হাসল। তবে তার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে এবার খানিকটা খুশিই হয়েছে। বৃষ্টি তখনও নামতে শুরু করেনি। আমরা তাই আর ট্রাম ধরলাম না। হাঁটতে হাঁটতে মডলেন থেকে আমরা বাড়ি পর্যন্ত এসে পৌঁছলাম। কিশোরী চলে যাওয়ার আগে একবার বলল, কাল সকাল সকাল অফিস গিয়ে ছুটি করিয়ে নিয়ে আসবো, তুমিও তাই করো। তারপর না হয় তোমার বাড়িতে এসে অপেক্ষা করব, একেবারেই তারানাথের কাছে যাব। ঠিক আছে, চলি। কিশোরী চলে যেতে আমি বেশ কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইলাম। তারপর আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দিলাম। সকালে অফিসে গিয়ে ছুটির কথা বলে একটা দরখাস্ত করে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে। তবে কিশোরীর মাসির বাড়িতে গিয়ে যে কি হবে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। সেই তালবনে আসলে কারা রয়েছে? আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। গল্পটা কেমন লাগলো শুনে এবং এইরকম গল্প আরো শুনতে চাইলে কিন্তু কমেন্ট করতে হবে। এর ফলে আমরা আরো তাড়াতাড়ি এইরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে। আর খুব বেশি ভালো লাগলে আমাদের গল্পের আসরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালোবাসা নেবেন আর অনেক ভালো থাকবেন। নমস্কার।